নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আমি রমি। আমি ধারাবাহিকভাবে পড়ছি ইন্দুবালার ভাতের হোটেল বইটি। আজকে পড়ব এর পঞ্চম পর্ব। আসুন তবে শুরু করি আজকের পর্ব। চিংড়ির হলুদ কালা ঝোল। কলাপতা গ্রামটার পাশ দিয়ে বয়ে চলেছে কপোতাক্ষ। এছাড়া চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে খাল, বিল, পুকুর। সবুজ জংলা ঝোপের পাশে সন্ধ্যামণি ফুল, হেলেন চাল লতা, উঠোনের কোণ ঘেঁষে কাঠ চাপা, পঞ্চমুখী জবা, সদরের মুখটায় শিউলি, সাদা আঁচলের মতন পড়ে থাকে ফুলগুলো। উঠোনের মাঝপথে বড় তুলসীর মঞ্চ। অষ্টপ্রহরের সময় ঘুরে ঘুরে কীর্তন হয় সেখানে। বাড়ির পেছনে আছে নারকেল গাছ পেয়ে ওঠা চুই ঝাল। রান্নার এইটুকু ঝালের দরকার হলে মা টুক করে গিয়ে ছোট্ট ডাঁটি পেড়ে নিয়ে আসে, একটু ছেঁচে ফেলে দেয় ঝালের মধ্যে। নারকেল গাছটা সোজা রেখে এগিয়ে গেলেই পুঁইয়ের মাচা। তার ডগাগুলো বর্ষার জল পেয়ে যেন আকাশের দিকে মুখ করে আরো জলের আকাঙ্ক্ষায় দাঁড়িয়ে আছে। পুঁই মাচাটাকে বাঁদিকে রেখে কয়েক পা হাঁটলেই কলকাতা থেকে আনা দাদু ডালিম গাছ, তার পাশেই ঠাম্মার নিজের হাতে আদর করে বসানো গন্ধরাজ লেবু, তার পাশে কালনার আতা। এইরকম সাজানো গোছানো বাড়ি এই গ্রামের অনেকেরই আছে। অবস্থা সম্পন্ন গৃহস্থ হিন্দু বাড়ির ঘর দোর সাজানো এরকমই। আবার অভিজাত মুসলিম বাড়ির অন্দরের সাজ ভিন্ন ধরনের। ইন্দুবালার মনে আছে, মনিরুলের বাড়ির পেছন দিকে একটা বড় পুকুর ছিল, তার পেছনে ছিল বাঁশ ঝাড়, তারপর আদিগন্ত ধান ক্ষেত। গ্রামের অনেকের বাড়িতেই বড় করে কাটানো থাকতো পুকুর কিংবা ডোবা, আর সেগুলোতে ছিল বিস্তর মাছ। গৃহস্থলীর জলটুকু ওই পুকুর বা ডবাগুলোয় সব মিটিয়ে দিত। তখন আর টিউবওয়েল কোথায়, সেই হাতে চাপা কল আসতে অনেক দেরি হয়েছে। ইন্দুবালার তখন সবে বিয়ের কথা চলছে। গ্রামের প্রায় সবার বাড়িতেই থাকলেও ইন্দুর বাড়িতে কোনো পুকুর বা ডোবা ছিল না। কেন ছিল না সেটা একটা গল্প, সে ছোট্ট করে শুনে আসছে সেটা। কিন্তু সেই গল্পে প্রবেশ করার আগে এই মুহূর্তে ইন্দুবালা কি করছেন সেটা জেনে নেওয়াটা খুব জরুরি। বর্ষা এবার দেরিতে শুধু নয়, আষাঢ় পার করেও দেখা দিচ্ছে না। ভ্যাপসা গরমে সবার নাজেহাল দশা যখন, সদ্য সত্তরের ইন্দুবালার অবস্থা কি হতে পারে তা তিনি যেন নিজেই বুঝে নিতে চাইছিলেন। বিকেলের দিকে মেঝের ওপর শুয়ে কিছুক্ষণ আগে শেষ খদ্দের ভাত খেয়ে চলে গেছে। যা বাকি ছিল হাঁড়ি চেঁচে পুছে খাওয়ানো হয়েছে বাজারের ভিখারিদের। এমনকি কালু, ভুলু, নেলু, বাজারের যে হরেক নামের বিড়াল আর কুকুর আছে তাদেরও পাতের উচ্ছিষ্ট এক জায়গায় জড়ো করেছে ধনঞ্জয় খাওয়ার পর। লক্ষ্মী নিজে হাতেই শুরু করেছিল এটা। এই প্রথা আজও দিব্যি বহাল আছে। সবই ঠিক ছিল। একসাথে যদি বাড়ির সঙ্গে একটা পুকুর থাকতো তাহলে বেচারা ধনঞ্জয়কে কর্পোরেশনে ছিটছিড়ে জল পড়া কলে এই অতক্ষণ ধরে বাসন মাজতে হতো না। আজ অনেক ভোরে প্রচন্ড গরমে ঘুম ভাঙার পরেই কেমন যেন বস্তির পুকুরটার কথা মনে পড়ছে তার। পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষকেও মনে পড়ছে। এমনকি শাশুড়ি যে পালা পার্বণে গঙ্গা স্থানে নিয়ে যেত তাও। সকাল হতে না হতেই আজ নিজে থেকে কেমন যেন ডুব দিয়ে স্নান করার বাসনা মনের মধ্যে জাগছিল ইন্দুবালার। কতদিন গভীর গহন জলে ডুব দেননি তিনি। এই সময় তো কপোতাক্ষের একুল ওকুল ভাসে। গভীর রাতে জলের আওয়াজ যেন দৌড় পর্যন্ত এসে কল কল করে কত কথা শুনিয়ে যায়।
বস্তির পুকুরের জল আরো ঘন সবুজ রং নিয়ে ভারী হয়ে ওঠে। পাশের ঝোপ থেকে অনবরত ডেকে চলে ঝিল্লি। ভিজে গায়ে বাড়ি ফিরে স্যাঁতস্যাঁতে হয়ে ওঠে গা। ইন্দুবালা হঠাৎ আজ কেমন যেন ইচ্ছা হলো অমন বৃষ্টি ভেজা ঝোপে ঢাকা মাটির রাস্তা দিয়ে স্নান করে ফিরতে। কিন্তু সে পথ কোথায় পাবেন তিনি এই ছেনু মিত্তির লেনে? আজ অনেক সকালে ঘুম ভেঙে তাই নিচে চলে এসেছিলেন। ধনঞ্জয়, ও ধনঞ্জয়, ওঠ না বাবা, আমাকে একটু গঙ্গা স্নান করিয়ে এনে দে বাবা। ধনঞ্জয় চোখ কচলায়, ধর্মর করে উঠে বসে। তোমার কি মাথা খারাপ হয়েছে মা? রোজ রাতে ঘিস ঘিসে গা গরম করে তোমার। ডাক্তার ওষুধ দিয়েছে, তার উপর তোমাকে নিয়ে গঙ্গা স্নানে গিয়ে নিজের গঙ্গা প্রাপ্তি হোক আর কি আমার। তোমার ছেলেরা এসে আমাকে দুর্মুষ করুক, হবে নাই? ধনঞ্জয়, বেশ গুছিয়ে কথা বলতে শিখেছিস তো তুই। যত বয়স বাড়ছে, চুলে যত পাক ধরছে, তত মুখের বুলি ফুটছে তোর। রেগে যান ইন্দুবালা, যেতে হবে না, যা। তোকে আজ আর কোনো কাজ করতে হবে না ধনা, আমি নিজেই আজ সবকিছু করব। ধনঞ্জয় বিরক্ত হয়ে পাশ ফিরে শুয়ে বলে, করো। ইন্দুবালা সত্যি সত্যি বাসি কাপড় ছেড়ে বাজারের থলে নিয়ে বেরিয়ে পড়েন। অনেকদিন পরে তিনি নিজেই বাজারে যাচ্ছেন। একবার নিজের মনে করে দেখে নেয় ব্লাউজের ফাঁকে টাকার ব্যাগটা নিয়েছেন কিনা। অনেক সকালে মেসের বারান্দায় দাঁড়িয়ে কিংসুক হিনজান মহাজানের তার্কিক পয়েন্টগুলো মিলিয়ে দেখছিল। বৌদ্ধ শ্রমণদের মতন উষাকালীন মেঘমালা দেখার জন্য সে বেশ কয়েকদিন ট্রাই করেছে, কিন্তু মোবাইলের অ্যালার্ম বেজে গেছে তার মতন করে, আর কিংসুক নিজে পাশ ফিরে শুয়ে অকাতরে ঘুমিয়ে ভাত খাওয়ার সময় উঠেছে। আজ কি কুক্ষণে যে এতটা গরম পড়েছে আর ঘুম ভেঙেছে সে বুঝতেই পারছিল না। যাই হোক, উঠে যখন পড়েছে তখন সে ইতিহাসের চ্যাপ্টারগুলো নিয়ে নাড়াচাড়া শুরু করলো। সামনেই বিএ ফাইনাল। নালন্দা থেকে হস্তিনাপুর হয়ে তিব্বতে যাওয়ার আগে সে দেখলো ইন্দুবালা ভাতের হোটেলের দরজা খুলে স্বয়ং ইন্দুবালা বেরিয়ে পড়লেন। হিনজান মহাজান মধ্যপথে রইল। কিংসুক চিৎকার করলো, ও দিদা, এত সকালে কোথায় যাচ্ছ? ইন্দুবালা হাতের ব্যাগখানা উঁচু করে দেখালেন। কিংসুক হুড়মুড় করে নেমে এলো সিঁড়ি দিয়ে, জামার বোতাম আটকাতে আটকাতে। চলো, আমিও যাব। ইন্দুবালা অবাক হয়ে তাকান কিংসুকের দিকে। তুই যাবি কেন? ভোর রাত থেকে তো দেখলাম পড়াশোনা করছিস, ঘরে আলো জ্বলছিল যে। কিংসুক বলে, ধুর, পড়ছিলাম কোথায়, বেজায় গরমে ঘুম আসে নাকি? তার চেয়ে বরং এটাই ভালো হলো, তোমার সাথে বাজার করতে যাব। তাও দেখিনি ব্যাগ দুটো। ইন্দুবালার হাত থেকে কিংসুক ব্যাগ দুটো নিয়ে নেয়। ছেলেটাকে ভালো লাগে ইন্দুবালার। সময় নেই অসময় নেই মেসের বারান্দা থেকে দিদা বলে হাঁক দেয়। ওদের ঘরটা ইন্দুবালার ঘরের ঠিক সামনে, রাস্তার উল্টো দিকে। অনেক রাত পর্যন্ত ঘুম না এলে ইন্দুবালা সেলাই ফোড়াই করেন। কিংসুক চিৎকার করে ওপরের জানলা দিয়ে ডাকে, এবার তো ঘুমাও দিদা, তোমার চোখ খারাপ হলে আমাদের যে উপোস করে থাকতে হবে। তোমার ধনার যা রান্নার হাত। নিচ থেকে ধনঞ্জয় কাইমাই করে সাপ সাপান্তর করে। তার যত অভিযোগ এই ইন্দুবালাকেই। তার জন্যই ওই গাল টিপলে দুধ বেরোনো ছেলেগুলো তাকে হতচ্ছেদ্যা করে। যদিও খেতে না এলে ধনঞ্জয় ওদের ডেকে নিয়ে আসে, আদর করে আবার বসিয়ে খাওয়ায়। শরীর খারাপ হলে আবার 7 বার গিয়ে খবরও নিয়ে আসে। ছেলেরাও তাকে ভালোবাসে খুব। জর্দাটা বিড়িটা হয়ে যায় ওই ছেলেগুলোরই কল্যাণে। আজ কি বাজার করবে দিদা? কেন, হোটেলের বোর্ড দেখিসনি? দেখেছি তো, ভাত, সোনামুগের ডাল, মোচার ঘন্ট, মাছ। ওই দেখো, মাছ কিন্তু লেখনি কোন মাছ। ইন্দুবালা সামনে দিয়ে যখন মাথা ভর্তি কলমি শাক নিয়ে যাচ্ছে একটা বউ, ইন্দুবালা থমকে দাঁড়ান। ও বউ, শুনছো? বউটা ঘুরে তাকান। কলমি শাক কোথায় পেলে? তোমার বাড়ির?
বিক্রি করতে নিয়ে যাচ্ছ? বউটা হাসে। মেয়ের বাড়ি গেছিলাম। আমার তো আর পুকুর নেই, ওই শাওরির বড় একটা পুকুর ছিল, তা সেই পুকুরেরই। ইন্দুবালা বলেছিল, কেন বলছো? এখন আর নেই। বউটার মাথা থেকে কিংসুক শাকের বোঝাটা নামাতে সাহায্য করলো। হাঁপ ছাড়ে এবার বউটা। পুকুরটা ডোবা হয়ে গেছে মা, এবার হয়তো ফেলাট উঠবে। তা মেয়ে বলল, নিয়ে যাও, যে কদিন আছে আর কি। ইন্দুবালা কলমি শাকে ডাঁটি তোলেন। সবুজ কচি মাথাগুলো সবাই যেন তার মুখের দিকে তাকিয়ে আছে। নাকের কাছে নিয়ে এসে শোকেন। কিংসুক জানতে চায়, এইভাবে বুঝি শাক চেনে গন্ধ শুকে? হাসে বউটা। না গো না, মা আমার পুকুর চিনছে গো, পুকুর চিনছে। ইন্দুবালার সামনে ভেসে ওঠে বর্ষার জলে থই থই উঠান, ভাই বোনে মিলে নাচানাচি। আমাদের কেন পুকুর নেই ঠাম্মা? ততক্ষণে ঠাম্মার কলমি শাক বাছা শেষ। বারণ ছিল যে বংশে, কেন বারণ তার বিস্তারিত গল্পে এবার আসা যাক। কারণ ইন্দুবালার বাজার করতে যাওয়ার সময় এখন ঢের। ইন্দুবালার দাদু যখন কলকাতার পাড় চুকিয়ে খুলনার কলা পাতায় পিতৃসত্ত্ব রক্ষার জন্য থাকতে শুরু করলেন, তখন বর্ষাকাল। চারিদিকে উপছাপা হয়ে আছে নদীগুলো, খালগুলো, বিলগুলো। বাড়ির মধ্যে চারিদিকে থই থই করছে জল। কোনটা পুকুর আর কোনটা উঠান তাই যেন ঠাহর করা বেশ মুশকিল হচ্ছে। হামেশাই শোনা যাচ্ছে গ্রামে সাপে কেটে যাচ্ছে এই খবর। এদিকে যাকে বিয়ে করে এনেছেন বিশ্বম্ভর, সে এক্কেবারে শহুরে মেয়ে, খাস নবদ্বীপের। সেই মেয়ে এই অজগায়ের চারিদিকে জল, সাপে কাটা এইসব দেখে প্রথম দিনই তো পা ছাড়িয়ে কাঁদতে বসবেন। তার সৎ মা যে তার সাথে এই অবিচার করবে কোনো দিন সে ভাবতে পারেনি। ভালো পাত্রের দিকে অকাল পড়েছিল জ্যোৎস্নাময়ীর জন্য। কত কত সম্বন্ধ এসেছিল, বর্ধমান, রাজশাহী, হাতিমপুর থেকে। মনময় সিংহের এক জমিদারও এসেছিল। বাবা পুরোর সাথে মেয়ের বিয়ে দেবেন না বলে সেই সম্বন্ধ নাকচ করেছিল। শেষকালে মেয়েকে গৌরী দান করবেন নাকি? যারা আসে তারা নাকচ হয়। এদিকে সৎ মা রাগে শুধু ফুলে ফুলে ওঠে। তারই বয়সী এক মেয়ে বাড়িতে থাকবে ঘাড়ের উপর, এখনো চুপ করে আছে। এরপর এই মেয়ে যে ফোঁস করবে না, তা কেই বা বলতে পারে। জ্যোৎস্নাময়ীরও বয়ে গেছিল সেই মেয়েটিকে মা বলে ডাকতে। দুজনের মুখ দেখা দেখি পুরো বন্ধ ছিল। জ্যোৎস্নাময়ী থাকতো দোতলায় তার মায়ের দিকেই, আর নতুন মা তার নতুন দাসদাসী নিয়ে একতলায়। ওপর নিচ করায় বাবার অসুবিধে হতো, হাঁপের টান ধরতো। হাঁপাতে হাঁপাতে জ্যোৎস্নাময়ীর বাবা তার মেয়ের বয়সী নতুন বউকে বোঝাতো, ওই তো বয়স মেয়েটা, ওকে এত তাড়াতাড়ি বিয়ে দিই কি করে? আর দিলেও সুপাত্রের হাতে দিতে হবে তো। বুড়ো স্বামীর এই দ্বিচারিতা যেন কুড়ে কুড়ে খাচ্ছিল নতুন মাকে। মুখ ঝামটা দিত যখন তখন। মেয়েকে বিয়ে দেবেন না দোজবরের সাথে, অথচ নিজে বিয়ে করে এনেছেন মেয়ের বয়সী একটা মানুষকে। বাড়িতে যখন অশান্তি চরমে, ঠিক সেই সময়ে শহরের কলেরার জন্য ভলেন্টিয়ার হয়ে এলো এক দল যুবক কলকাতা থেকে। তারা গান্ধীজির স্বদেশী ভাবনায় অনুপ্রাণিত। বিবেকানন্দের সেবা তাদের বুকে, রবীন্দ্রনাথের গানের কলি তাদের লব্ধ। একদল উঠতি যুবকের মধ্যে যে হোমিওপ্যাথি ডাক্তার, তাকে বেশ পছন্দ হয়ে গেল জ্যোৎস্নাময়ীর বাবার। বেশ গোল গোল চোখ, চওড়া ছাতি, বুকের পাটা আছে বলেই না কলেরা রোগী দেখতে আসে। তিন কুলে একমাত্র খুলনায় পিতা ছাড়া তার আর কেউ নেই। ঝাড়া ঝাপটা হাত পা, কথায় বার্তায় নম্র, শান্ত, সদালাপী, সর্বোপরি কর্মঠ। এমন একটা ছেলেকেই যেন মনে মনে খুঁজছিলেন জ্যোৎস্নাময়ীর বাবা। দেরি করলেন না তিনি।
কথা চলল তাড়াতাড়ি খুলনা আর নবদ্বীপের মধ্যে। পাকা কথা হয়ে গেলে আশ্বাস দিলেন বাবা মেয়েকে। ভয় পাস না মা, এই জামাই আমার সোনার জামাই হবে, দেখে নিস। কলকাতায় কত বড় একটা মেসে থাকে, দেখবি তোকে নিয়ে গিয়ে কেমন টেরাম লাইনের পাশের বাড়িতে রাখে। জ্যোৎস্নাময়ী কোনো দিন টেরাম দেখেনি, শুনেছে দুটো লিকলিকে লাইনের ওপর দিয়ে সেই টেরাম কলকাতার শহরে চক্কর মারে। সাহেব শুভরা সেই টেরামে ওঠে, যে যার জায়গায় চলে যায়। ঠুং ঠুং করে কাছের চুরির মতন আওয়াজ হয় টেরামে। জ্যোৎস্নাময়ী সেই টেরাম লাইনের পাশের বাড়িতে থাকার স্বপ্নে বিভোর হয়ে রইল। এদিকে তার বিয়ে হয়ে গেল বেশ ঘটা করেই বৈশাখের কোনো এক শুভ দিনে। ফুলশয্যার খাটে শুয়ে জানতে পারলো বিশ্বম্ভরের পরিকল্পনা। বিয়ে করে সে আপাতত বউকে রেখে যাচ্ছে বাপের বাড়ি। এই কদিন জ্যোৎস্নাময়ী একটু মানিয়ে গুছিয়ে এখানে থাকুক, কারণ মাত্র কয়দিনের জন্যেই কলকাতা যাওয়া মানে খরচ। একই নতুন বউ, তার উপর বাড়ি ভাড়া করা, সংসার নতুন করে পাতানো খুব ঝামেলার হবে। আর তো 1 মাসের মধ্যে কলকাতার পাট চুকিয়ে বিশ্বম্ভর চলে যাবে খুলনায়। সেখানে তার বাবা মৃত্যুতে শয্যাশায়ী। ছেলেকে পাশে পেলে তিনি খুশি হবেন, ছেলের বউয়ের সেবা পাবেন, এগুলোর সাথে বাড়ির জমি জায়গাও দেখাশোনা করা যাবে। আর ডাক্তারিটাও প্র্যাকটিসটা ঠিকভাবে চললে তো আর কথাই নেই। পিল পিল করে লোকজন লাইন দিয়ে দাঁড়াবে দরজার সামনে। যদিও কোনোদিন তেমন রোগীর ভিড় হয়নি বিশ্বম্ভরের, তবে স্বদেশী করা এক ডাক্তারকে চিনে নিতে অসুবিধে হয়নি আশপাশের গায়ের মানুষদের। যতটা না আর্থিক স্বাচ্ছন্দ্যের জন্য ডাক্তারি করতেন বিশ্বম্ভর, তার থেকে বেশি সাহায্য তো গরিব মানুষগুলোর। কিন্তু সেসব অনেক পরের কথা। আপাতত তার সামনে যে নতুন বউটি বসে আছে, একেবারের অনুরোধেই খুলে ফেলেছে সে মাথার ঘুমটা। সেই মেয়েটা কি ভাবছে বোঝার চেষ্টা করছে বিশ্বম্ভর। যদিও এই মুহূর্তে মেয়েটির দুটো চোখ ভরে উঠেছে জলে। আর ভরবে নাই বা কেন? খুলনা জায়গাটা কেমন তার আগেই ধারণা ছিল না জ্যোৎস্নাময়ী। ততদিনে সে স্বপ্নটা দেখে রেখেছে টেরাম লাইনের পাশেই তার বাসা, খোলা ছাদে রান্নাঘর, একটু দূরে কালীঘাটের মায়ের মন্দির, প্রতি অমাবস্যায় মায়ের মুখ দর্শন, পালা পর্বণে গঙ্গায় স্নান, রথের মেলা, চড়কে জেলে পাড়ার সং। মাথায় আগুন জ্বলতে থাকে জ্যোৎস্নাময়ী। কাজেই ফুলশয্যায় স্বামীর গায়ের ঘাম ও গন্ধের সাথে খাটের রজনীগন্ধা কেমন যেন তার গুলিয়ে ওঠে। মাঝরাতে দৌড় খুলে মেয়ে গিয়ে শোয় তার পুতুল ঘরে। নিজের মা থাকলে এমনটি কখনো করতো না, দিত এমন ছেলের মুখে নুড়ো জেলে। বিয়ের আগে এক কথা, বিয়ের পরে অন্য। মা মরা মেয়ে বলে তার কোনো দাম নেই গো। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলেন জ্যোৎস্নাময়ী। ভোর রাতে গা শিরশির করে উঠলে দেখেছিল ওই অত বড় পুরুষ মানুষটা তাকে জড়িয়ে ধরে নিঃসারে ঘুমোচ্ছে পুতুল ঘরে। কখন উঠে এসেছে খাট থেকে জানিও না সে। ভোরের আলো এসে পড়েছে বিশ্বম্ভরের মুখে, কি সুন্দর লাগছে। জ্যোৎস্নাময়ীর খুব ইচ্ছা করছিল লোকটাকে ভালোবাসতে, হালকা আলোয় ঠোঁটের উপর চোখের পাতায় চুমু খেতে। জ্যোৎস্নাময়ী পারেননি। তখনও মনের মধ্যে কলকাতায় না থাকতে পারার শোক উথাল পাথাল করছিল। বিশ্বম্ভরের বাবা মারা গেলেন বিয়ের কিছুকালের মধ্যেই। ছেলে শ্রাদ্ধ শান্তি করলো বউকে ছাড়াই। জেদ করে থাকলো জ্যোৎস্নাময়ী নবদ্বীপেই। একটা চিঠি পাঠালেই তাকে যেতে হবে নাকি? স্বামী হয়েছে তাহলে কিসের জন্য? নিজে এসে নিয়ে যেতে পারে না? জ্যোৎস্নাময়ী বাড়িতেই না দেখা শ্বশুরের জন্য ঘাট করলো। নখ কাটলো বাড়ির মধ্যে পাঁচিল ঘেরা পুকুরে বসে। পুরোহিত এসে জল দেওয়ালো শ্বশুরকে, ব্রাহ্মণও খেলো। নিয়ন ভঙ্গের দিন অসহ্য কাটাতে
জলঙ্গিতে গেল বাড়ির পালকি জ্যোৎস্নাময়ীকে স্নান করাতে। বর্ষায় জলঙ্গি তখন ফুলে ফেঁপে উঠেছে। পালকি শুদ্ধ জ্যোৎস্নাময়ীকে জলে চোবানো হলো। এমন শীতল জলে এর আগে কোনো দিন সে স্নান করেনি, আর এইভাবে পালকির ঘেরাটোপের মধ্যেও না। তার যেন মনে হলো জলঙ্গির জলরাশি প্রবল চাপে এক অন্ধকারের মধ্যেই ডুবে যাচ্ছে পালকিটা। চোখ খোলার চেষ্টা করলো জ্যোৎস্নাময়ী, আর ঠিক তখনই যেন সে দেখতে পেল বিশ্বম্ভরের শান্ত মুখটা। শিরশির করে ওঠে গা জ্যোৎস্নাময়ীর। এমন শিরশির করছিল সেই ভোর রাতেও, যখন দুটো শক্ত হাত তাকে পরম মমতায় ভালোবাসায় জড়িয়ে শুয়েছিল পুতুল ঘরে। সেই দেহের ওম যেন আরো একটা দেহে স্পর্শ করছিল। ঘাড়ের কাছে ঘন নিঃশ্বাসে হালকা গায়ে লাগছিল যেন জ্যোৎস্নাময়ীর। আর ঠিক সেই সময় সারা গা বেয়ে যেন কি সব উঠতে থাকে তার, চিরবির করতে থাকে তার গোটা গা জুড়ে। কারা যেন আঙুল বোলাচ্ছে তার গায়ে। প্রচন্ড ভয়ে পালকির ভেতরের অন্ধকারে জলের মধ্যেই দম বন্ধ হয়ে যায় তার। চিৎকার করে ওঠে জ্যোৎস্নাময়ী। পালকির বেহারা বুঝতে পারে পুণ্যস্থান হয়ে গেছে বটে মেয়ের। তারা আবার দাগ ছাড়তে ছাড়তে ঘাট পেরোয়, মাঠ পেরোয়। আর এদিকে দিনের আলোতে জ্যোৎস্নাময়ী দেখে তার পালকির মেঝেতে কাপড়ের কোঁচড়ে, শাড়ির আঁচড়ে জাপটে জড়িয়ে আছে চিংড়ি মাছের ঝাঁক। কোনোটা নড়ছে, কোনোটা অল্প জলেই পালকির কাঠের মেঝেতে খাবি খাচ্ছে। ভয়টা এবার কেটে যাচ্ছে জ্যোৎস্নাময়ীর। তাহলে এরাই এতক্ষণ গায়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, চিরবির করছিল। কি যেন এক অনাবিল আনন্দে মন ভরে উঠেছিল তার। কুড়িয়ে বাড়িয়ে আঁচল ভর্তি করলো সে, একটাও চিংড়ি যেন নষ্ট না হয়। বাড়ি ফিরে দাসীর হাতে আঁচল ভরা চিংড়ি দিয়ে জ্যোৎস্নাময়ী হুকুম দেয়, ওপরে মায়ের ঘরের আমিষের রান্নাঘরটা দোর খোল, পরিষ্কার কর, আমি রান্না করব। দাসী যেন আকাশ থেকে পড়ে। বলে কি মেয়েটা, আর শ্বশুরের তেল ছোঁয়ায়নি, বাইরে থেকে বামুনরা বসে আছে, মেয়ে পায়ে তেল ছুঁয়ে গেছে জলঙ্গিতে ডুব দিতে, ফিরে এসে পাতায় তুলে দেবে ইলিশ মাছ ভাপা, গরম ভাত, মাছের ডিমের বড়া। এই তো এত রান্না করলো ঠাকুর। বিরক্ত হয়ে জ্যোৎস্নাময়ী, উনুনটা নিকো দেখি, আমি চট করে কাপড়টা ছেড়ে আসি। দাসীর মুখে আর কথা সরে না। যে মেয়ে খায় না দায় না, বাড়ির কারোর সাথে কথা না বলে, সেই মেয়ে উনুন নিকানোর কথা বলছে কেন? আঁচল ভর্তি চিংড়ি মাছও বা কোথায় পেল? দাসী আর সময় নষ্ট করে না, রান্নাঘর পরিষ্কার করে, উনুন ধরিয়ে বসে থাকে। জ্যোৎস্নাময়ী নতুন একটা তাঁতের শাড়ি ভেঙে আলতা পরে কপালে সিঁদুর দিয়ে রান্নাঘরে ঢোকে। দাসীর মনে হয় যেন সাক্ষাৎ অন্নপূর্ণা এসে ঢুকলেন রান্নাঘরে। তার যেন গড় করে প্রণাম করতে ইচ্ছে হয়। এই রান্নাঘর ব্যবহার করা হয় না মোটেই। জ্যোৎস্নাময়ীর মায়ের রান্নাঘর। মা মারা যাওয়ার পর এই রান্নাঘরের পাট উঠেছে বাড়িতে নতুন মা আসার পর থেকে। তাও সেটা বছর 3 তো হলোই। সেই জিনিসপত্র বাড়ন্তই থাকে। এই অবেলায় কথায় বা আর কেউ খুঁজতে যাবে সেটা? চট করে তাকিয়ে নেয় চারপাশটা, কি আছে আর কি নেই সেটা পরিষ্কার হয়ে যায় নিজের কাছে। দাসী সেই কচি চিংড়িগুলো অনেক আগেই মাখিয়ে রেখেছিল নুন আর হলুদ। জ্যোৎস্নাময়ী লোহার কড়াই উনুনের আঁচে বসায়, অল্প তেলে চিংড়িগুলোকে ছেড়ে দেয়। এপিঠ ওপিঠ ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে জল ঢালে। জলঙ্গির কচি চিংড়ির গা থেকে বেরোতে থাকে মিষ্টি জলের রস। গোটা বাড়ি কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা আর হলুদের সুবাসে ভরে যায়। জ্যোৎস্নাময়ীর বাবা ব্রাহ্মণ বিদায় দিয়ে সবে ছোট পক্ষে রান্নাঘরের পিঁড়িতে বসতে যাচ্ছিলেন দুপুরের আহার সারতে, কিন্তু তার হলো না।
পঞ্চ দেবতাকে স্মরণ করে প্রথম ঘাস মুখে নেওয়ার আগেই উঠে এলেন দোতলায় অনেক দিনের বন্ধ রান্নাঘরের সামনে। জ্যোৎস্নাময়ী যা আন্দাজ করেছিলেন এমনটাই হবে। আসন পেতে জলের গ্লাস নিয়ে অপেক্ষাই করছিলেন তিনি। সেদিন তার বাবা মায়ের রান্নাঘরে কতদিন পরে খেতে বসলো। মনে পড়ল তার বড় বউয়ের কথা, তার হাতের চিংড়ির হলুদ গালা ঝোলের সুবাস। হাপুস হুপুস করে বাবা ভাত খায়, ঝোলের কাঁচা লঙ্কা ডলে ডলে। চোখ দিয়ে জল পড়তে থাকে তার। সেই বড় বউয়ের স্মৃতিতে নাকি অনেক দিন পরে পুরনো রান্না খাওয়ার আনন্দে তা বোঝা যায় না ঠিক। খাওয়া শেষ হলে পান এগিয়ে দেয় জ্যোৎস্নাময়ী। বাবা মেয়েকে আশীর্বাদ করেন। কি চাস মা তুই? একবার তুই মুখ ফুটে বল। সারা বাড়ি তখন কানাকানি হয়। এই বুঝে মেয়ে তার নিজের নামে সব সম্পত্তি চেয়ে নিল। খাওয়া ছেড়ে অন্দরের দৌড়ে এসে দাঁড়িয়ে থাকে ছোট মা ভয়ে ভয়ে। জ্যোৎস্নাময়ী ওষ ফুটে তার বাবাকে বলে, একবার চিঠি লিখুন, তিনি যেন আমাকে এসে নিয়ে যান। কথাগুলো বলেই জ্যোৎস্নাময়ী লজ্জায় রাঙা হয়ে যায়। মেয়ে বাড়ি লিখিয়ে নিল না, জমি জমা সম্পত্তি কিচ্ছুটি না, এমনকি শখের পুতুলগুলোও না। শুধু গরুর গাড়ি বোঝাই করে নিয়ে এলো মায়ের রান্নাঘর, ডেও, ঢাকনা, খুন্তি আর সেই আমিষের বড় লোহার কড়াইটা। বিশ্বম্ভর বাধা দেননি। সে জানতো নতুন সংসার করতে তার সবটাই লাগবে, কোনো কিছুই যে ফেলা যাবে না। কলমি শাক কিন্তু বোর্ডে লেখা ছিল না দিদা। অনেকগুলো কলমি শাকের আঁটি বাজারের ব্যাগে ভর্তি হওয়ার পর কিংসুক বলল, লেখা ছিল না তো কি হয়েছে, খাবি, সঙ্গে একটু করে না হয় কাসুন্দি দেব। ইন্দুবালা এগিয়ে যান তড়বড় করে মাছের বাজারটার দিকে। এই যে ধনা, ওই চিংড়িগুলো তোর বিক্রি হয়ে গেছে নাকি? ধনা অনেকদিন পরে দেখলো ইন্দুবালাকে। সে কি গো দিদা, তুমি আজ বাজারে? ধনঞ্জয়দার কি হলো আজ? ইন্দুবালা চিংড়িগুলো হাত দিয়ে নেড়ে চেড়ে দেখতে দেখতে বলেন, কিচ্ছু হয়নি তার, কি আবার হবে? কেন, আমি এসেছি ভালো লাগছে না তো? ধনা চা আনতে পাঠায়। নিয়ে যাও দিদা সব কটা, ভেরির। ইন্দুবালা চেনেন কোনটা ভেরির চিংড়ি আর কোনটা নদীর। সকালবেলা একটা বড় গামছা নিয়ে ভাই বোনে চুপি চুপি চলে যেতেন কপোতাক্ষের ঘাটে। যতক্ষণে জড়ো হয়েছে গ্রামের অন্য সব ছেলে মেয়েরাও। ওদিকে আকাশ আসছে কালো হয়ে, ফুসে ফুসে উঠছে সেই কবেকার দাঁড়াও পথিক বরের নদী। গামছা জলে ফেললেই উঠছে ঝাঁকে ঝাঁকে চিংড়িগুলো। হাতে করে একটা চিংড়ি তুলে মুখের সামনে ধরেন কিংসুকের ইন্দুবালা। কেমন, এখনো নড়ছে দেখেছিস? কিংসুক দু পা পিছিয়ে আসে। এমনিতে সে বড় পেটুক, খাবার পেলে সে আর কিচ্ছু চায় না, কিন্তু এইসব শাক সবজি মাছ সে বরাবরই দেখে এসেছে মরা। জ্যান্ত জিনিস যে এমন হতে পারে সেই অভিজ্ঞতা তার এই ছাত্র জীবনের বাইরে। এই ছোট্ট চিংড়ি দিয়ে বুঝি মালাইকারি হবে? ইন্দুবালা বলে, তোর মুন্ডু, কেমন হলুদ গালা ঝোল হবে দেখবো, দেখিস না। কিংসুক মাথা ঢাড়ে। ঠিক হচ্ছে না কিন্তু দিদা, বোর্ডে এইসব কিন্তু লেখা ছিল না মোটেই। ইন্দুবালা বলে, কেন, মাছের কথা লেখা ছিল না? এই তো হয়ে গেল, চিংড়ি মাছ নিয়ে নিলাম। কিংসুক মাথা চুলকায়। চিংড়ি আবার মাছ কোথায়? বইতে লেখা আছে ওগুলো হলো জলের পোকা দিদা, জলের পোকা। অনেকদিন পরে যেন ইন্দুবালা একটু হা হা করে হাসেন। বাজারের লোকজন পাশে জড়ো হয়। কি হয়েছে মা, হাসো কেন? ইন্দুবালা মাথা নাড়েন। কিছু না, নাতির কথায় মজা নিচ্ছিলাম। তোমরা তাড়াতাড়ি খেতে এসো কিন্তু সবাই। ফেরার পথে একবার ইন্দুবালা দাঁড়িয়েছিলেন কাশি মুদির দোকানে কালো জিরে কিনতে। বোর্ডটা কিংসুককে দিয়ে মুছিয়ে লিখলেন, ভাত, কলমি শাক, চিংড়ি মাছের হলুদ গালা ঝোল, বেগুনের টক।
অনেকদিন পর বাজার করে এসে প্রসন্ন চিত্তে স্নান করতে গেলেন ইন্দুবালা কর্পোরেশনের তোলা জলে। গায়ে জল পড়তেই পুকুরের ভাবনাটা আবার মাথায় জাগার দিতে শুরু করলো। বাড়ির পেছনের বাগানটার মতন এই বাড়িতেও যদি একটা পুকুর থাকতো। এই একটা ব্যাপার শাশুড়িকে বলার পর মুখ ঝামটা খেতে হয়নি। বাড়ির সেই সময়কার আত্মীয়রা মশকরা করতে এলে মুখের অপর বলে দিয়েছিলেন, ঠিকই তো বলেছে বউ, পুকুর থাকলে কত সুবিধা হতো বল দেখি। নিজের জল বলেও তো কিছু থাকতো একটা। তাও ও বউ, তোমাদের গ্রামের বাড়িতে কি পুকুর আছে? উত্তর দিতে পারলেন না ইন্দুবালা। তিনি জানেন নেই বললে তার শাশুড়ি মশকরা করতে ছাড়বেন না, আর মিথ্যে কথাও এই বুড়ো মানুষটাকে বলা যায় না। সন্ধে দেবার অছিলায় উঠে পড়তেন তখন তিনি। কথা আর এগিয়ে যাওয়ার পথ পেত না। জ্যোৎস্নাময়ীর কোনো এক ছবি ইন্দুবালা কোনোদিন দেখেননি। একমাত্র ফ্রেমে উইয়ে কাটা আলতা রাঙানো পায়ের দুটো ছাপ দেখেছিলেন। ঠাম্মা সেখানেই চন্দন দিত, সন্ধে দেখাতো, আর শাশুড়ি শিখিয়ে দিয়েছিল তাকে এইগুলো। আর মাঝে মাঝে সেই লোহার কড়াই সিন্দুক থেকে বেরোলে গল্প হতো জ্যোৎস্নাময়ীর। কই রে ইন্দু, নিয়ে আয় হলুদের কৌটোটা। ঠাম্মা হাঁক পাড়ে, বেলা যে অনেক হলো, ভাইকে পাঠা পাশে ভবেশের বাড়িতে কাঁচা লঙ্কা আনতে। ইন্দুবালার গামছা দিয়ে যে চিংড়ি ধরেছে সেগুলো দিয়ে আজ ঠাম্মা রান্না করছে চিংড়ির হলুদ কালা ঝোল। কিন্তু এই গল্পের সাথে বাড়িতে পুকুর না থাকার কি সম্পর্ক? প্রশ্ন করে ইন্দুবালা। তাও দেখি আমি একটু নাড়ির ঝোলটাকে। ইন্দুবালা ঠাম্মার হাত থেকে খুন্তিটা নিয়ে এবার নাড়তে থাকেন, এদিকে ওদিকে করে। চিংড়িগুলো সেই হলুদ ছোপা ঝালে কেমন যেন ডোসাটা দিতে দিতে ভেসে ওঠে। ওই দেখো না শেফালিরা, কি সুন্দর বাড়ির পুকুরে জুইয়ে রেখেছে মশারির জালে চিংড়িগুলোকে। মনিরুল তো আরো বুদ্ধি করে পাটকাঠি দিয়ে সব সরজাল করে, অল্প অল্প করে পুকুরের মধ্যে জমায় মাছগুলোকে। তারপর একদিন ওদের চিংড়ি খাওয়ার উৎসব হয়, আর তুমি কিনা মাটির হাঁড়িতে জড়িয়ে রাখতে বলো চিংড়িগুলোকে। ওইটুকু হাঁড়িতে আর কতটুকুই বা ধরে? একদম ভালো লাগেনি ইন্দুবালার। বসেদের মতন যদি তাদেরও একটা পুকুর থাকতো, নয়তো শেফালিদের মতন অন্তত একটা ডোবাও যদি থাকতো, কি মজা হতো তাহলে। টকবক করে ফুটতে থাকলো ঝোল, আরো দুটো লঙ্কা দিয়ে ঢাকনা দিলেন ঠাম্মা। পুকুর নেই বলে তার নাতনির বড় দুঃখ। তারও যে ছিল এটা তেমন নয়। পুকুর হলো গৃহস্থের লক্ষ্মী। মাছটা, শাকটা, জলটা তা যেমন পাওয়া যায় তেমনি চাপড়া ষষ্ঠীতে কাঁঠাল পাতায় সিন্নি ভাসাতেও কাজে লাগে, ইতু পুজোয় ঘট বিসর্জন দিতে কাজে লাগে, বাস্তু পুজোয় জল পুজো করতে কাজে লাগে। বিয়েতে জল সইতে একটা নিজের পুকুর থাকবে না তাও কি করে হয়? কিন্তু ওই যে অদৃষ্ট। যাও, তোমার কাছে আর কোনো গল্প শুনবো না। তা চিৎকার করে ওঠে ইন্দুবালা। তার ভাই ও ঠাম্মার আঁচল ধরে বলে, দিদি কাঁদছে ঠাম্মা, বলো না পুকুরের গল্পটা। জ্যোৎস্নাময়ীও কাঁদতো সারাক্ষণ। এই নদী নালার দেশে বর্ষাকালে সংসার পাততে এসে চোখের জলে নাকের জলে হচ্ছিল সে। নবদ্বীপে ছিল বাবার পাকা বাড়িতে, লোহার ঘোরানো সিঁড়ি, আর খুলনার অজগাঁ কোলাপতাতে শ্বশুরের মাটির বাড়ি, মাটির দেওয়া উঠোন ভর্তি পাশের বাড়ির পুকুরের জল, সাপে কামড়ানোর ভয়ের ভয়ানক ভয়ানক গল্প। লম্ফ জলে কোন রকমের রান্না করে জ্যোৎস্নাময়ী পালিয়ে আসেন। সন্ধে হতে না হতেই বেড়ার দিকে উঠোনের শেষ ভাগে কাদের যেন চোখ জল জল করে ওঠে। ওরা কি সব ভূত প্রেত? পাশের বাড়ির বিধবা বউ রাধারানী এসে বলে যায়, মোটেই না, ওগুলো সব শেয়াল। সন্ধে হতেই খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। সাবধানে থেকো বউ, ওরা পারলে মানুষ তুলে নিয়ে যায়। আঁতকে উঠে জ্যোৎস্নাময়ী। বিশ্বম্ভর অনেক রাতে রোগী দেখে একা একা বাড়ি ফেরে। তার যদি কিছু হয়ে যায়,
শেয়াল যদি ধরে, সাপে যদি কাটে, চিন্তায় চিন্তায় কেমন যেন শুকিয়ে যেতে থাকে জ্যোৎস্নাময়ী। এইদিকে বর্ষা ঘিরে শরৎ আসে, শরৎ গিয়ে হেমন্ত। শরীর ঠিক হয় না তার। গায়ের লোক বলে হাওয়া লেগেছে বউয়ের, পীরের কাছে যাও। বিশালাক্ষী তলায় মাঝে মাঝে আসে কত পীর, সাধু, সন্ন্যাসী কত। এদের একটু বিশ্বাস করে না বিশ্বম্ভর, যত সব বুজরুকি। কিন্তু জ্যোৎস্নাময়ীর মন চায় একবার অন্তত যাক সে। একদিনেও পেটে এলো না কোনো সন্তান। কেন, কোন কারণে? এরই মধ্যে গ্রামে এলো এক জল বাবা। কত শত পাহাড় ডিঙিয়ে, অনেক মন্ত্রতন্ত্র পড়ে সে নাকি জলের মুখে ছায়া দেখে সব বলে দিতে পারে। রাধারানী দিল খবরটা ইন্দুবালাকে। তাজ্জব সব কথা বলে নাকি লোকটা। দরকার পড়লে বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়াতেও পারে সে। একদিন বিশ্বম্বর যখন সদরে উঠে ওষুধ কিনতে, তখন জ্যোৎস্নাময়ী পাশের বাড়ি রাধারানীর সাথে বেরিয়ে পড়ল। বিশালাক্ষী তলায় সেদিন ভিড় ছিল কম। বেদির ওপর বসে এক ভিন দেশের সাধু, তিনি অনেকক্ষণ ধরে জ্যোৎস্নাময়ীকে দেখলেন। পেতলের সরার মধ্যে জল নিয়ে এগিয়ে পিছিয়ে মুখাবয়ব দেখলেন, আর তাকে চমকে দিয়ে নানান রকমের কথা বলতে শুরু করলেন। যেমন তার মায়ের মৃত্যু হয়েছিল বাড়ির মধ্যে পুকুর পাড়ে বজ্রাঘাতে, দিনটা ছিল সোমবার। এটা একমাত্র জ্যোৎস্নাময়ী ছাড়া এই গ্রামের কারো জানার কথা নয়। এমনকি বিশ্বম্ভরকেও সে কোনো দিন এই গল্প করেনি। সাধু ভুরু নাচিয়ে বলে নদীতে স্নান করার সময় তার গায়ে উঠেছিল চিংড়ি। আঁতকে ওঠে জ্যোৎস্নাময়ী, সব সত্য যে? সাধু জানতে চায়, বলর কি দিবি তুই? নিদান বলে দেবো, সব বিপদ কেটে যাবে। জ্যোৎস্নাময়ী হাতের বালা খুলে দিয়েছিল। সাধু খুশি হয়ে বলেছিল, তোর বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে উপছায়া, পাপ। বাড়িতে একটা নতুন প্রাণের সঞ্চার করা, যাতে অন্য প্রাণ আসতে পারে। এই নতুন প্রাণটা কি হতে পারে সেটা বুঝতে পারে না জ্যোৎস্নাময়ী। স্বামীকেও বলা যায় না। যদি শোনেন সাধু সন্তের কাছে যেতে শুরু করেছেন তার বউ, তাহলে বাড়িতে কুরুক্ষেত্র হয়ে যাবে। রাধারানী একদিন দুপুরে পান খেতে এসে বুদ্ধি দেয়, যদি বউ বাড়িতে একটা নতুন ডোবা করিস, সেটাও তো একটা নতুন কিছু করা হয়। বুদ্ধিটা ফেলতে পারে না জ্যোৎস্নাময়ী। স্বামীকে বলে, অন্যের পুকুরে যেতে তার বড় সমস্যা, কেমন লজ্জা লজ্জা করে। নিজের বাড়িতে যদি একটা পুকুর থাকতো, নিদান পক্ষে একটা ছোট ডোবাও। বিশ্বম্ভর রাজি হয়ে যায়। তারও অনেক দিনের শখ নিজের বাড়িতে একটা পুকুরের। জলাশয় শুভর প্রতীক, কল্যাণকর। পুকুর কাটানোর দিনক্ষণ দেখা হয়, সে মহা ঝক্কির ব্যাপার। এত সব জানতো না জ্যোৎস্নাময়ী। ভূমিকে পুজো করে পূর্বপুরুষের আশীর্বাদ নিয়ে প্রথম মাটি কাটা হয়। একদিনেই অনেকটা মাটি গোল করে কেটে ফেলে লোকজন। বাড়ির চারপাশটা যেন মেলার মতন মনে হয়। সেই দিন হঠাৎ রাতে বৃষ্টি নামে, কড়কড় করে বাজ পড়ে, আর সে কি ঝড়! অনেক ভোরে জ্যোৎস্নাময়ীর ঘুম ভেঙে যায়। পাশ ফিরে দেখে বিশ্বম্ভর অকাতরে ঘুমোচ্ছে। হঠাৎ যেন তার মনে হয় জলের কলকল আওয়াজ। প্রথম দিনের বাড়ির পুকুর কাটতেই ভর্তি হয়ে গেল নাকি? জল দেখতে উঠে পড়লেন জ্যোৎস্নাময়ী। আধখোড়া পুকুরের সামনে এসে থমকে দাঁড়ালেন। কোথায় জল? শুকনো খটখটে মাটি। আর সেই হাঁ করা বিশাল গর্তে পড়ে আছে সাদা থান পড়া পাশের বাড়ির বিধবা রাধারানী, যার মুখের এক দিকটা খুবলে নিয়ে গেছে শেয়াল। বাতাস ভারী হতে থাকে, ফিসফিস করে কারা যেন কথা বলছে চারপাশে। পিছনে ফিরতেই জ্যোৎস্নাময়ী দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে কবে কার মরে যাওয়া তার মৃত মা। জানতিস না খুকু, পুকুর ঘাটে বজ্রাঘাতে মরেছিলাম আমি। আঁতকে উঠে জ্যোৎস্নাময়ী, চোখ মেলে দেখে ঘুমাচ্ছে সে। পাশে বিশ্বম্ভর নেই। বিভৎস স্বপ্নের রেশ নিয়ে
দালানে এসে বুঝতে পারে কাজ বন্ধ রেখেছে মাটি কাটার লোকেরা। পাশের বাড়ি থেকে কান্নার সুর ভাসছে। বিধবা রাধারানী ভোরবেলা মারা গেছে ভেদ বমিতে। পুকুর কাটানো বন্ধ করে দিল বিশ্বম্ভর আর তার গায়ের লোকজন। বাধা পড়েছে কাটতে। মাটি কাটার লোকজনও ফিরে গেল। তারও অনেক পরে বাড়ির পূব দিকে বিশ্বম্ভর একটা কুয়ো খনন করেছিল। ততদিনে অবশ্য ছেলে মেয়েদের সংসার ভরে উঠেছে। ওই গ্রামে সেই প্রথম কুয়ো। সেই কুয়োতেই ইন্দুবালার ভাই একটা কচ্ছপ পুষেছিল। নাম রেখেছিল কুমড়ো। অপর থেকে মুড়ি দিলে কুমড়ো ভেসে উঠত। ছোট্ট হা করে জলে ভেজা মুড়িগুলো গিলে খেলে খেত। ঠাম্মার কুর্মা অবতারের গল্প হয়তো মনে ছিল তার। সবাই আজ একটু তাড়াতাড়ি স্নান সেরে আসে। বাবা, ইন্দু, ভাই সবাই। মাকেও বসে যেতে বলে ঠাম্মা। গরম ভাতের সাথে আজ যে শুধু চিংড়ির হলুদ গালা ঝোল, সেই কবেকার গল্প হয়ে যাওয়া জ্যোৎস্নাময়ীর লোহার কড়াইতে। লোহার কড়াই ইন্দুবালার হোটেলেও আছে, কিন্তু জ্যোৎস্নাময়ীর মায়ের কড়াইয়ের মতন তা নয়। তিনি যদি তার মায়ের সব বাসনগুলো নিয়ে আসতে পারেন, তাহলে ইন্দুবালাই বা পারবেন না কেন? লক্ষ্মী তার চোখ গোল্লা পাকিয়ে বলেছিল, হ্যাঁ ঠিকই তো, নিয়ে আসলি না কেন ওইগুলা? ইন্দুবালা হাসেন। তখন কি করে জানবো ওই এত বড় হোটেল হবে তার? লক্ষ্মী বলে এক মাছওয়ালি বন্ধু হবে, তিনটে ছেলে মেয়ে নিয়ে অকালে বেধবা হব, আর কোথাও কোনোদিন যাওয়ার জায়গাই থাকবে না, এমনকি বাপের বাড়িও না। থম মেরে বসে থাকেন ইন্দুবালা। কিন্তু আজ লক্ষ্মীও বা কোথায়? কেউ কোথাও নেই। আর যখনই মনে হয় কেউ নেই, তখন যেন আর শরীর চলে না ইন্দুবালার। কিন্তু ইন্দুবালার ওপরওয়ালা একজন আছেন। তিনি বাতাসের সাথে ভেসে ভেসে বেড়ান। গরম তেলের ওপর কালো জিরের ফোড়ন পড়তেই চড়বড় করে ওঠেন তিনি। রান্নার নানা রকমের সুবাস পাকিয়ে লোক জড়ো করেন। ইন্দুবালা তখন আর একা থাকাই হয় না। কিংসুক হোস্টেলে উজিয়ে ছেলে মেয়ের দলকে নিয়ে এসেছে। চিংড়ি মাছের হলুদ কালা ঝোল খেতে খেতে সেই কত দূর থেকে ডাক্তার হোস্টেলের ছেলে মেয়েগুলো এসেছে। তাদের মধ্যে কলমি শাক বিক্রি করা বউটাও এসেছে। আহা, ওর বড় পুকুরের শখ ছিল গো, ঠিক ইন্দুবালার মতোই। ওর যেন একটা বড় পুকুর হয়। সেই মনস্কামনা করার সাথে সাথেই মেঘ ডেকে উঠল। মুষলধারায় বৃষ্টি নামলো। রেডিওতে এক ছোকরা জকি দুই কলি গান শুনিয়ে বলল, অবশেষে বৃষ্টি নামলো শহরে। ইন্দুবালা বিকেলের উঠোনে ঠায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজলেন। মনে হয় তার সাথে যেন ভিজছে গ্রামের ভিটে খানাও। ভিজছে পুইয়ের মাচা, ডালিম গাছ, গন্ধরাজ লেবু, কালনার আতা, নারকেল গাছে জড়িয়ে ওঠা চুই ঝাল। এখনো সেখানে জল থই থই করে কিনা কে জানে। গামছা দিয়ে কেউ কি আর চিংড়ি মাছ ধরে? তার হলুদ কালা ঝোল হয়। বৃষ্টির জলে ডুব দিতে থাকেন ইন্দুবালা অনবরত। মনে মনে প্রার্থনা করেন, এই ডুবের শেষ যেন না হয় ঠাকুর, কোনো দিন যেন শেষ না হয়। শেষ হলো ইন্দুবালা ভাতের হোটেল বইটির পঞ্চম পর্ব। খুব তাড়াতাড়ি আসছি পরের পর্বগুলি নিয়ে। আজ তবে চলি, টাটা।